ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার বাম গালে শক্তপোক্ত এক চড় বসালেন ধূসর ভাই। কান, মাথা, গাল ঝিমঝিম করে উঠল আমার। ভোবো করে ঘুরল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে তাকালাম ওনার দিকে। ধূসর ভাইয়ের রক্তাভ চোখ দুটো আমাতেই নিবদ্ধ। ক্রোধে ফুঁসছে তার চোখা নাক। এই 17 বছরের জীবনে কোনোদিনও মার না খাওয়া আমি আজ যেন কথা বলার ভাষা খুঁজে পেলাম না। মস্তিষ্কের প্রতিটা নিউরনে ঘুরছে, ধূসর ভাই আমায় চড় মারলেন। রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইয়াকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। উনি বিদ্যুৎ বেগে সুদৃঢ় হাতে আমার কনুই চেপে ধরলেন, বললেন, খুব সাহস বেড়েছে তো, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না? ওনার ধমকে আমার ছোট্ট শরীরটা কম্পিত হয়, থরথর করে কাঁপে হাঁটু। তবু খুব কষ্টে সাহস জুগিয়ে বললাম, আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। উনি আরো জোরে হাত চেপে ধরলেন। ব্যথায় মুচড়িয়ে উঠলেও ছাড়লেন না, তো আক্কা দেখালেন না। উল্টে রাগে আগুন হয়ে বললেন, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না। ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। আমিও হেরে যাওয়ার পাত্রী নই। ভয় পেলেও কাপা কণ্ঠে বিরোধিতা জানিয়ে বললাম, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি বা কেন এত রিয়েক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসর ভাইয়ার ভ্রু শিথিল হলো অমনি। আমি স্পষ্ট খেয়াল করলাম ওনার বদলে যাওয়া অভিব্যক্তি। কিছুক্ষণ অমত হয়ে চেয়ে রইলেন, পরপরই চিবুক শক্ত করলেন, দাঁত খিচে বললেন, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব। তোর বয়স কত? হ্যাঁ, ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেয়া সেই দুঃসাহসী আশিককে। কথাটা শুনে আমার জল ঝুলে পড়লো। ধূসর ভাইয়া আমার হাতখানা ছাড়লেন না, যেন সজোরে ছুড়লেন উনি। আমার দিকে আক্রোশপ্রসূত চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়লেন। এইদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল আমার। ধূসর ভাইয়া মারাত্মক লোক, মারপিটে পিএইচডি প্রাপ্ত। উফ, ওনার তো কোনো বিশ্বাস নেই। রাগের মাথায় কি না কি করে ফেলবেন। আমি তড়িঘড়ি করে ফোন তুললাম হাতে। কন্ট্রাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতের প্রতিটা আঙুল কাঁপছে। চট জলদি ডায়াল করলাম রবিনের নাম্বারে। ছেলেটা ধরলো না, কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাইয়া সত্যি ওকে কবর দিয়ে দেবেন। উফ। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, পিউ, তুমি আমায় ফোন করেছো? আমার যতটা না ভয় লাগছিল এর থেকে অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। ও কিন্তু বরাবর আমাকে তুই বলেই সম্বোধন করে। বেশ কিছুদিন ধরেই চলছে এই তুমি ময় নাটক। আমি খুব তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? এই চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। যা, একটা কাজ কর, সেলুনে গিয়ে বস, ওটা সেফ জায়গা। রবিন ভ্রু কুচকাল, আগামাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকাতে যাব কেন? আমি হাঁ হুতাশ করে বললাম, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ককলেন, আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমার বিরক্ত করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করছো? আরে নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি? আমি সাবধান করার দরকার ছিল, করলাম। জান বাঁচানো ফরজ, এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকা তুই। যা, রাখছি আমি। রবিন ঢোক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশ দেখলো। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছেই চট করে দৌড় লাগালো। এদিকে আমি ফোনের লাইন কাটলাম। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলাম। গালের হাড় ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে, পাষাণ লোক একটা। সত্যি বলতে ধূসর ভাইয়ের থাপ্পড় খেয়ে আমার খারাপ লাগেনি, না লেগেছে কোনো কষ্ট, কারণ আমি তৈরিই ছিলাম। আমি জানতাম ওনার সামনে অন্য কাউকে ভালোবাসি কথাটা উচ্চারণ করতে দেরি হলেও আমার গর্দান ছেদ হতে দেরি হবে না। কিন্তু কি করব আমি, এছাড়া তো উপায়ও ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশা আজ 3টে বছর এভাবেই কাটছে। কি না করেছি আমি, কত চেষ্টা চালিয়েছি, কত পন্থা অবলম্বন করেছি, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল এখনো পাইনি। আমি আজও বিভ্রমে ভুগি। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না, উত্তরগুলো আমারই মতো বিভ্রান্ত। তারা একবার হ্যাঁ বলে তো পরের বার আবার না। তবে উনি আমায় ভালোবাসুক আর না বাসুক, আমি যে ওনার প্রেমের রীতির মতো হাবুডুবু খাচ্ছি, এতে তো কোনো ভুল নেই। ওনার প্রতি অনুভূতি আমার অতল স্পর্শী সমুদ্রের ন্যায়।
উনি সামনে এলেই আমার হৃদয় কাঁপে, কেমন অস্থির অস্থির লাগে। মনে হয় আমি নেই, হাওয়ায় ভাসছি, উড়ছি মেঘের সাথে পাল্লা দিয়ে। মাঝে মধ্যে তো লজ্জা শরম বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে রই ওনার দিকে। আমার এই সর্বনাশা শুরু হয়েছিল সেই দিন, যেদিন প্রথম ওনার দেখা পেয়েছিলাম। ধূসর ভাই আমার চাচাতো ভাই, মেজ চাচুর একমাত্র ছেলে, অথচ ভাই বোনের দিক থেকে সবার বড়। আমাদের একান্নবর্তী পরিবার। আব্বুদের 4 ভাইয়ের আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে আমার আব্বুই সবার বড়। বিষয়টা একটু ওলট পালট। হিসেব মতো বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও এই দিক থেকে আব্বু অনেক পিছিয়ে, কারণ আব্বুর আগে মেজ চাচু বিয়ে করে বউ এনেছিলেন ঘরে। চাচি নাকি অন্য কোথাও বিয়ের তোড়জোড় চলছিল। আবার অন্যদিকে সেজ চাচুর ছেলে সাদাফ ভাই, সেও আমার বড়। সম্পর্কে ঠিক হলেও বয়সটা কমপ্লিকেটেড। সে যাকে আমার বয়স যখন 8, ধূসর ভাইকে পড়াশোনার জন্য পাঠানো হয় নিউ ইয়র্কে। পাক্কা 7 বছর বিদেশে কাটিয়ে ভাইয়া দেশে ফিরলেন। যেদিন ওনার আসার কথা, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জো ছিল না। সকলের উৎকণ্ঠিত অপেক্ষার ইতি টেনে ধূসর ভাই এক কদম রাখলেন বাড়িতে। বড় বড় মানুষদের মধ্য দিয়ে আমি কোনো রকমে খরগোশের মতো ঢুকিয়ে উকি ঝুঁকি দিলাম ওনাকে দেখার জন্য। ঠিক যেই মাত্র দেখেছি, বিনা দ্বিধায় নাম লেখালাম এই প্রেম নামক সমূহ বিনাশের খাতায়। রীতিমতো পিছলে পড়লাম ওই লম্বা চৌড়া মানুষটার প্রেমে। এত সুদর্শন সুপুরুষ আমার চাচাতো ভাই, ভাবতেই আমার চিত্ত অম্বর ঘন কালো মেঘে ছেয়ে গেল। ওনার পাশে ভাই শব্দটা একটু মানতে ইচ্ছে করলো না। কেন এই লোক আমার ভাই হবে? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুললেও আমি কখনোই ওনাকে ভাইয়া বলে ডাকিনি। 6 ফুটের অত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করেছি। এভাবে তো মানুষ পাড়াপড়শি কেউ ডাকে, তাই না? ওনাকে সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবো, মনের দিক দিয়ে তত কাছে আসবেন। কিন্তু উনি একটা ফালতু লোক, একটা গর্ধব, একটা বোকারাম। আজ 3 বছর আমি ওনার চোখের সামনে ঘুরঘুর করে এত এত প্রেম ঢেলে দিচ্ছি, অথচ এই মানুষটা চোখেই পড়ছে না। সে দুনিয়ার সব বোঝে না শুধু আমাকে। যেন প্রেম কি আদৌ জানেই না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেই তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ওনার আকাশচুম্বী ভাব। উনি আমাকে মনে করেন ড্রেনের ময়লা পানি, যা দেখলেই নাক মুখ কুচকে আসবে। আমাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে তাকায় অবধি না। সেই লোকের আবার ভালোবাসা, ভাবতেই তো আমার মনটা ছোট হয়ে এলো। কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হলাম আমি। অমনি সামনে বললেন আম্মু। বেখেয়ালে আমাকে একবার দেখে আবার সতর্ক চোখে তাকালেন। তোর গালে দাগ কিসের? চট করেই গালে হাত বোলালাম। আমতা আমতা করে বললাম, কই কিসের দাগ? আম্মু চিন্তিত হয়ে এগোতে ধরলেন। আমি তৎক্ষণাৎ লাফিয়ে এক পা পিছিয়ে গিয়ে বললাম, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে আঙুলের ছাপ বসবে কেন? কেউ মেরেছে? আম্মুর উদ্বিগ্ন প্রশ্নে আমি একবার ভাবলাম বলবো যে আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে এক চড় মেরেছে। পরক্ষণেই দমে গেল আমার সেই ইচ্ছে। ধূসর ভাইয়ের বিচার কখনোই হবে না, আম্মু আব্বু তো জীবনেও করবে না, উল্টো আমাকেই ধমকে বলবেন নিঘাত তুই কিছু করেছিস। আর তারপর যদি ধূসর ভাই সত্যিটা বলে দেন, আমি যে ওগুলো ওনাকে রাগাতে বলেছিলাম সে তো আর উনি জানেন না, সব দোষ তো আমার। আজ কলেজ ছুটির সময় আমার ক্লাসমেট রবিন একটা চিঠি গুজে দিয়েছিল আমার হাতে। আমি কিছু বলার আগে দৌড়ে পালালো। আমি তো চিঠি বইয়েও আনিনি, না পড়ে ফেলে দিয়েছি। অথচ ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে গেছে সেই বার্তাটা। ওয়াশরুম থেকে কেবলমাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছি, দেখি আজডালটা আমার সামনে দাঁড়িয়ে। আমাকে দেখতেই কটমটে কণ্ঠে বলে প্রশ্ন ছুড়লেন, ছেলেটাকে? আমি বেশ কয়েকটা উপন্যাসে পড়েছিলাম, নায়ক জেলাসিতে মুখ ফুসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্সটা কাজে লাগাতে কথার এক পর্যায়ে ইচ্ছে করে বলেছিলাম, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু এর শেষটায় কি হলো? ওনার মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টো প্রকাণ্ড এক থাপ্পড় খেয়ে উল্টে পড়লাম আমি। ভেবেই দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেললাম আমি। আম্মু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কে মেরেছে তোকে? আমার সম্বিত ফিরলো। কথা ঘোরাতে বললাম, কে মারবে? কি যে বলো না আম্মু, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না আম্মু, আমার অনেক দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে এলাম। পেছন থেকে আম্মু অনেকবার ডেকেও আমাকে দাঁড় করাতে পারলেন না। আমি গিয়ে উকি দিলাম সাদিফ ভাইয়ার ঘরে। আস্তে করে ডাকলাম, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া এলো না। ভাইয়া তো এ বাসায়
এই সময় বাসায় থাকেন। আজ তো রবিবার, তবে কি ছাদে? ঘুরে তাকাতে যাব, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা লাগলো নাকে। পিছিয়ে পড়ে যেতে ধরলেই সাদিক ভাইয়া যত্র হাত টেনে ধরলেন আমার। টালমাটাল আমিটাকে সোজা করে দাঁড় করিয়ে এলেন। তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে এভাবে পড়ে যায় কেউ? আমি নাক ডলতে ডলতে ওনার দিকে তাকালাম। চোখে চশমা পড়ুয়া ফর্সা গোলগাল চেহারার ছেলেটাকে সরু চোখে নিরীক্ষণ করে বললাম, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, শরীর না লোহা ওটা। সাদিক ভাইয়ার কপাল গুটিয়ে বললেন, আমি তো তোর মতন তুলো খাই না। যাকগে, ও কি মারছিলি কেন? আমি ফটাফট বললাম, একটা হেল্প চাই, করবেন? সাদিক ভাইয়া ভ্রু নাচালেন। কি হেল্প? আমি উসখুস করতে করতে বললাম, ধূসর ভাইকে একটা ফোন করবেন। ভাইয়া চোখ ছোট করলেন। কেন, কি কাজ? না মানে শুনতাম আর কি উনি কোথায় আছেন। তোর ফোন থেকে কর। আমি চুপসে এলাম। মাথা খারাপ? এখন ওনাকে ফোন করব নিজের বিপদ বাড়াতে? তাছাড়া ধরবেন কি না তারই ঠিক নেই। সাদিক ভাইয়া কল দিলে একটা কথা ছিল, ধূসর ভাইয়ের চোখের মনি উনি। সাদিক ভাইয়া বললেন, এখন ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। সেদে সেদে ধমক খাওয়ার ইচ্ছা তোর থাকতে পারে, আমার নেই। আমি করুণ কণ্ঠে বললাম, একটা ফোন দিন না ভাইয়া প্লিজ। সাদিক ভাইয়া কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। আমি মুখটা আরো কালো করে ফেললাম। ভাইয়া ছোট করে বললেন, দিচ্ছে। আমি মুখ ঝলমলিয়ে উঠি। ভাইয়ার দয়ার শরীর, কত ভালো লোক সে। দাঁত কপাটি বের করে বললাম, আপনি খুব ভালো। সাদিক ভাইয়া ঠিক সেই একই রকম ঠান্ডা চাহনিতে তাকালেন, যেন পূর্ণ দৃষ্টিতে পরখ করলেন আমায়। পরপর নাকের ডগা থেকে চশমাটা ঠেলে পাশ কাটিয়ে ঘরে তুললেন। ফোন তুলে কল দিলেন ধূসর ভাইয়ার নাম্বারে। রিং হতে হতে কেটে গেলেও ধরলেন না তিনি। সাদিক ভাইয়া আবারও ফোন করলেন। এবারে কেটে দিলেন উনি। ভাইয়া আমার দিকে ফিরে বললেন, কেটে দিয়েছে, ব্যস্ত বোধ হয়। আমার চিন্তাটা তরতরিয়ে বাড়লো। রবিনটাকে কি খুঁজে পেলেন নাকি উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে আবার। উফ, আমি না হয় ধূসর ভাইয়া আসার আগে দৌড় দিয়ে রুমে বসে থাকবো, ভান করবো ঘুমিয়েছি, না হয় অসুস্থ। কিন্তু ও? আমার চিন্তিত মুখশ্রী দেখে সাদিক ভাইয়া এগিয়ে এলেন। নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কিছু হয়েছে তোর? আমি তাকালাম, দুই দিকে মাথা নেড়ে বোঝালাম না। তারপর আস্তে করে বললাম, আসি। ভাইয়া কিছু বলতে চাইলেন, আমি না শুনেই রুমে এলাম। পেছনে সাদিক ভাইয়া দীর্ঘশ্বাস ফেললেন। আমি চিন্তায় সারা রুম জুড়ে পায়চারি করলাম। কি হবে এখন, কি করব আমি? কোনো একটা উপায় না পেয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায়। না, আর ভালো লাগছে না। এত অশান্তি নিতেই পারছি না আমি। চোখ বন্ধ করে হাত পা মেলে দিলাম। কি আশ্চর্য, এখানেও ধূসর ভাইয়ার তামাটে চেহারা ভেসে উঠছে। উফ, লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি। না হলে কি এক দেখাতেই প্রেমে পড়ি আমি? উফ, এ লোক আমায় মেরেই ফেলবে। শুয়ে থেকে থেকে কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না। আমার আবার ঘুম ভীষণ গভীর ঘুম। ওই সময় যদি আমাকে তুলে রাস্তায়ও ফেলে দেওয়া হয়, আমি নিশ্চিত কিচ্ছু টের পাবো না। যখন ঘুম ভাঙলো তখন বাইরে ঘুটঘুটে অন্ধকার। চোখ ডুলে উঠে বসলাম। ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম প্রায় 12টার কাছাকাছি। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। পেট মুচড়ে উঠে জানান দিল যে খাবার চাইছে। আনাচে কানাচে ইঁদুর ছুটছে তার। আমি দ্রুত বিছানা হতে নেমে দাঁড়াই। ধূসর ভাইয়া এত তাড়াতাড়ি বাড়ি ফেরেন না, আজও নিশ্চয়ই আসেনি। উনি আসার আগে আগে খেয়ে দিয়ে ঘুমোতে হবে, না হলে আমাকে বাগে পেলেই আমি শেষ। উফ, আপাতত সপ্তাহখানেক ওনার সামনে পড়বো না। আমার ইচ্ছেও নেই ওনার সামনে পড়ার। আমি আস্তে ধীরে দরজা খুললাম। আমার ঘুমানোর সময়টুকু কতজন যে ডেকে গেছে কে জানে, তার হিসেব অবশ্য আমি জানিনি। বাড়ির প্রত্যেকে জানে আমার কুম্ভকর্ণের ঘুমের কথা। সারা না পেয়ে নিশ্চয়ই বোঝেছে আমি মরার মতো ঘুমোচ্ছি। বসার ঘরে নিভু নিভু আলো ব্যতীত সারা বাড়ির আলো নেভানো। আমি পায়ের জুতো হাতে নিয়ে সিঁড়ি ভেঙে নামলাম যাতে শব্দ না হয়। এরপর আলগোছে সাবধানে খাবার টেবিলের কাছে এলাম। টেবিলের উপর প্লেটে ভাত বেড়ে রাখা। আম্মু বা চাচিরা কেউ একজন রেখেছেন। সবার খাওয়া শেষ, আমিই বাকি। ঘুম ভেঙে যে খাবার খুঁজবে এই খবর তাদের আয়ত্তে। আমি জুতো মেঝেতে রেখে পায়ে পড়লাম আবার। বেসিন থেকে হাত ধুয়ে এসে খাবারের ঢাকনা তুললাম। সাদা ভাতের উপর ইলিশ মাছের টুকরাটা আমার খিদে আরো বাড়িয়ে দিল।
ঝটপট বসতে গেলাম চেয়ারে, কিন্তু এর আগেই আচমকা চেয়ার টেনে নিয়ে গেল কেউ একজন। ফলস্বরূপ আমি ধপাস করে পড়লাম ফ্লোরে। ক্লাসে মেঝেতে অতর্কিত আক্রমণ আমার কোমর থেকে পা অব্দি ধরিয়ে দিল ব্যথায়। প্রচন্ড ভোরকে হকচকিয়ে পেছনে তাকালাম। চোখের সামনে ধূসর ভাইকে টান টান হয়ে দাঁড়ানো দেখে বুঝে নিলাম আজকে আমি শেষ। উফ, সেই স্বর যা শুনলে আমার হৃৎপিণ্ড ধরফরিয়ে ওঠে। ধূসর ভাই ভীষণ রেগে থাকলে আওয়াজ এমন গুরুগম্ভীর শোনায়। ওনাকে দেখে আমি শঙ্কায় মিয়ে যাই। দাঁড়াতে গিয়ে টের পাই কোমরে চিনচিনে ব্যথার। হঠাৎ পড়ায় লেগেছে খুব। ঠিক কতদিন লাফঝাপ দিতে পারবো না কে জানে। কথা কানে যায়নি তোর? হ্যাঁ, উঠতে বলছি। ধূসর ভাইয়ের কঠিন কণ্ঠ শুনে তারপর তৎপর হয়ে উঠতে গেলাম। একই রকম যন্ত্রণায় চোখ মুখ কুচকে এলো। বড্ড বেগ পুহিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। বাংলা একটা কথা আছে না, যেখানে বাঘের ভয়ে সেখানেই সন্ধে হয়। ঠিক তাই ঘটলো। এ যেন জীবন থেকে নেওয়া হলো আজ। যে মানুষটার ভয়ে আমি নিজের বাড়িতে চোরের মতো হাঁটাহাঁটি করলাম, এতক্ষণ শেষমেশ তার খপ্পরে পড়লাম। বাহ, ভাগ্যের কি বিরুদ্ধাচরণ। কটা বাজে? ভাবুক আমি কিঞ্চিত নড়ে উঠলাম। চোখ তুলে তাকালাম ওনার দিকে। ড্রিম লাইটের সবুজ আলোয় ওনার শ্যামলা চেহারা স্পষ্ট বোঝা গেল। সাথে বোঝা গেল ওনার কবজিতে বাঁধা সোনালি রঙের চকচকে ঘড়িটাও। আচ্ছা, যার নিজের কাছে ঘড়ি আছে তার কেন আমার থেকে সবসময় সময় জানতে হবে? মুখ ফুসকে বলেও ফেললাম, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আবার মার খেতে চাচ্ছিস। আমার কলিজা ছলাৎ করে লাফিয়ে উঠে ওনার দাঁত চিবানো কথাটায় মনে করিয়ে দেয় আজ বিকেলেই ওনার হাতে প্রাপ্ত সেই দাবাং চরের কথা। 12টা বাজে। তোতলাটা জবাব আমার। উনি প্রশ্ন করলেন, এই বাড়িতে রাতের খাবারের সময় কখন? 10টা। তাহলে 1 ঘন্টা কোথায় ছিলিস তুই? ধূসর ভাই বাজ খাই ধমক দিলেন। আমি মিনমিন করে বললাম, ঘুমোচ্ছিলাম। ধূসর ভাই পুরো কণ্ঠে হুঁশিয়ারি দিলেন, একদম মিথ্যে বলবি না। ভেবেছিলি ঘরের ভেতর ঘাপটি মেরে থাকলেই বেঁচে যাবে? আমি ঠোঁট কামড়ে কথা খুঁজলাম। ওনার কথা পুরোপুরি মিথ্যে নয়। আমি তো ঘরের দরজা সেজন্যই লাগিয়েছিলাম যাতে ধূসর ভাই বাড়ি ফিরলেও আমার রুমে ঢুকতে না পারে, কিন্তু ঘুমিয়ে যাব সেটা তো ভাবিনি। হঠাৎই ধূসর ভাই সেই টেনে নেয়া চেয়ারখানা এগিয়ে দিলেন। আমি তাকানো মাত্র চোখ দিয়ে ইশারা করলেন, বললেন, বস। শব্দ কম অথচ নিরেট কণ্ঠস্বর। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম বসবো কিনা। ঠিক তখনই উনি দ্বিতীয় ধমক ছুলেন, বসতে বলেছি না তোকে, বস। ফুটুপুটি করে তড়িৎ বেগে বসে পড়লাম আমি। আরেকটু হলে রুহটাই উড়ে যেত। এরপর আরেকটা চেয়ার ঘুরিয়ে ভাইয়া আমার সামনে বসলেন, একদম মুখোমুখি। ব্যাস, অমনি শুরু হলো আমার বুকের দুরু দুরু স্বভাব। হৃৎপিণ্ড সামনে পিছনে সব দিকে সমান তালে লাফাচ্ছে। আমাকে নিয়ে ওনার মিটিং সভা বসানো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। নিশ্চয়ই কিছু ঘটাবেন, না হলে এমন কিছু বলবেন যাতে আমি চেয়ার ছেড়ে উল্টে পড়ি। আমার হাজারটা ভাবনার মধ্যে ধূসর ভাই নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পাগল হলেন? এই ছোটখাটো জীবনে কি মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজ্যান্ত আইটেম রেখে আমি অমন গোবর গণেশের প্রেমে পড়বো কোন দুঃখে? এই কথাটাই আমার জিভ ঠেলে বের হলো না। চেষ্টা করলাম কিন্তু হলোই না। উল্টে অবশ অবশ ভাব নিয়ে ঝিমিয়ে থাকলো মুখ গহরে। ধূসর ভাই একদম আমার সম্মুখে বসে আছেন। যেখানে ওনাকে দেখলেই আমার বুকে একটা হাতুড়ি পেটা হয়, সেখানে কি অবস্থা আমার এখন বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। সত্যি বলতে আমার ভীষণ রকম নার্ভাস লাগছে, সাথে লজ্জা লজ্জাও পাচ্ছি। তোকে কিছু জিজ্ঞেস করেছি পেও? ফের ওনার দর আওয়াজ ভেসে এলো, আর আমার মনের প্রেম প্রেম ভাবটুকু পালিয়ে গেল দূরে। ঠিক এইরকমটাই প্রত্যেকবার আমার সঙ্গে করছেন উনি। যখনই ওনাকে নিয়ে দারুণ কিছু ভাবতে বসি, এমন ভাবে ডাকবেন, তাকাবেন, কথা বলবেন যেন কি না কি পাপ করেছি আমি। আমার সব ভালোবাসা বেলুনের মতো চুপসে দিতে ওনার জুড়ি নেই। আমার কাঁধে পুরনো সেই জেদটা চেপে বসলো। ধূসর ভাইকে আরেকটু বাজিয়ে দেখতে উপর নিচ মাথা দুলিয়ে বললাম, হ্যাঁ। ভাইয়া তৎক্ষণাৎ ঘুষি বসালেন লোহার চেয়ারের হাতলের উপর। ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠলাম আমি। চমকে তাকালাম ওনার দিকে। উনি আমাকেই দেখছেন। চাহনিতে রুষ্টতা, ক্ষুব্ধতা স্পষ্ট। ঠিক মিনিট খানেক চেয়ে রইলেন। সুনিপুণ প্রণিধানে নিরীক্ষণ করলেন যেন। আস্তে ধীরে খেয়াল করলাম ওনার ক্রোধিত দৃষ্টি বদলাচ্ছে, শিথিল হচ্ছে। ধূসর ভাই হঠাৎই মুচকি হেসে বললেন, বোকামে, মিথ্যে বলতেও যোগ্যতা লাগে যেটা তোর নেই। উনি উঠে দাঁড়ালেন। কৌতূহল আমার ভ্রু বেঁকে গেল। মানে এটা কেমন কথা? আমি মিথ্যে বলেছি? কি মিথ্যে বলেছি আমি?
ধূসর ভাই যাওয়ার জন্য পা বাড়লেন, আমার কথায় ফিরে তাকিয়ে বললেন, ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে প্রিয়। শীতল হুমকি দিয়ে গেলেন উনি। আমি তবদা খেয়ে চেয়ে রইলাম। যা ভাবলাম তার কিছুই হলো না। ভয়ে সিটিয়ে থাকা আমাকে উনি তো শাস্তিই দিলেন না। আমার তনু মন কালো মেঘে ভরে উঠলো। অন্য কাউকে ভালোবাসার কথা বলেও ভাইয়ার এত সহজ সুলভ ভঙ্গি আমি তো কিছুতেই মেনে নিতে পারলাম না। কেন উনি কেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না? তখনকার ওই থাপ্পড়টাকেও ভীষণ হালকা অনুভূত হলো। আমি যদি আপুর সামনেও বলতাম কাউকে ভালোবাসি, সেও নিশ্চিত এইভাবেই আমায় মারতো, শাসন করতো। ধূসর ভাই কি সেই অর্থেই একজন ভাইয়ের দায়িত্ব পালন করলেন? উনি সত্যি আমায় ভালোবাসেন না? আমার খিদে পালিয়ে গেল, উবে গেল গাল ব্যথা, চোখের কোটর ভরে উঠল নিজের প্রতি অভিমানের রাগে। একতরফা প্রেমের যন্ত্রণা ভয়ানক। যেই মরণ ফাঁদে পা দেয় সে ছাড়া কেউ বুঝবে না সেই অনুভূতি। আমার এক সমুদ্র প্রেম ফিকে হয়ে গেল আজ। চোখ থেকে জলটা গাল অবধি আসার আগে মুছে নিলাম। চুপচাপ ঘরের জন্য পা বাড়লাম। যদি একটি বারও পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে। হায়, কবে পায়ের শিকল খুলবে, আমার প্রেমের পর্দা উঠবে। আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না, সে বোঝে না। কানে হেডফোন গুঁজে ফুল ভলিউমে গান শুনছিলাম, সাথে হৃদয় তোলপাড় করে কান্না পাচ্ছিল। আসলেই সে বোঝে না। এই গান অরিজিৎ সিং আমার জন্য গিয়েছেন। ধূসর ভাইয়ের শাস্তি না পেয়ে আমার ব্যথিত হৃদয় ডুব দিয়েছে কুল হারানো অথৈ সাগরে। কেন যে ওই মানুষটার প্রেমে পড়তে গেলাম? হঠাৎ মনে হলো দরজা ধাক্কাচ্ছে কেউ। আমি কান থেকে একটা হেডফোন সরিয়ে নিশ্চিত হতে চাইলাম। পরপর আবারও জোরালো কড়াঘাতের শব্দ। তৎক্ষণাৎ উঠে দরজা খুলতে এগোলাম। এত রাতে আমার ঘরে কে আসবে? ওপাশের মানুষটার ভীষণ তারা, কি ব্যস্ত হাতে ধাক্কাচ্ছে। তার ব্যস্ততাও আমাকে ছুঁয়ে দিল। তাড়াহুড়ো করে দরজা খুলতেই আমার কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল। ধূসর ভাই, পরে কালো হাফ হাতার টি শার্ট আর চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। আমার এতক্ষণে মনোকষ্ট সব ছুটে পালালো ধূসর ভাইয়ের রূপ দেখে। আহ, কি সুন্দর আমার ধূসর ভাই! আল্লাদে গলে গলে পড়তে গিয়েও আমি তটস্থ হয়ে দাঁড়ালাম। এত রাতে উনি আমার ঘরে কেন? ঠিক তখনই ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, সামনে থেকে সর। আমার ভ্রুধার বেঁকে গেল। সামনে থেকে সর মানে কি? এটা তো আমার ঘর। আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। অথচ এই কথা ওনার সামনে উচ্চারণ করার ধৃষ্টতা আমার কোনো কালেই ছিল না। বাধ্য মেয়ের মতো একপাশে সরে দাঁড়ালাম। তাই ধূসর ভাইয়া ভেতরে ঢুকলেন। তখনই খেয়াল পড়লো ওনার হাতের ট্রের দিকে। আমার চোখ বেরিয়ে এলো প্রায় যখন সেখানে খাবার দেখলাম। দরজা লাগা না থাক, এমনি চাপিয়ে দে। যা যা বললেন আমি তাই করলাম। উনি সোজা গিয়ে বসলেন বিছানায়। ট্রে সামনে রেখে আমার দিকে ঘাড় কাত করে তাকালেন। অমনি আমার মনের আঙিনায় বিদ্যুৎ চমকালো। এইভাবে কেউ তাকায়, খুন হব নির্ঘাত। উনি কোমল কণ্ঠে বললেন, এদিকে আয়। ডাক শুনে আমার এক মুহূর্ত দেরি করার ইচ্ছে হলো না। মন চাইলো এক ছুটে ওনার কাছে যেতে। দ্রুত হাঁটতে গিয়ে বাঁধালাম বিপত্তি। মেঝেতে বিছানো পাপোশে হোঁচট খেলাম, উল্টে পড়তে নিলাম। ধূসর ভাই আগত পরিস্থিতি অনুমান করতে পেরে ত্রস্ত ভঙ্গিতে এগিয়ে এলেন আমাকে ধরতে, কিন্তু লাভ হলো না। উনি আমাকে সামনে নেওয়ার আগেই আমি হুমড়ি খেয়ে পড়লাম ওনার উপর। ফলাফল, দুজন একসঙ্গে মেঝেতে। ব্যথা জায়গায় ফের ব্যথা পেয়ে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। গগন বিদারী চিৎকার ছোড়ার কথা ছিল, অথচ আমি ইহজগতের সব কিছু ভুলে বসলাম। যখন বোধগম্য হলো আমি আসলে ধূসর ভাইয়ের বুকের উপর পড়েছি, আমার ঠোঁট দুটো আলাদা হয়ে গেল নিজেদের জোর খাটিয়ে। ধূসর ভাইয়ের এত কাছাকাছি এসে কেমন যেন লাগছে। ইস, মরে যাবো না তো খুশিতে। তুই ঠিক আছিস? আমি যখন ক্যাবলার মতো তাকিয়ে ধূসর ভাইয়ে এই প্রশ্নটাই ছুড়ে দিল, আমি উত্তর হিসেবে মাথা তোলালাম। আপনাকে কিভাবে বলবো ধূসর ভাই, ভেতরে একদম ঠিক নেই। আমার হার্টবিট যে 10 গুণ জোরে চলছে। সে খবর রাখলে এই প্রশ্ন করতেই পারতেন না। ওর তাহলে। আমি নির্লজ্জের মতো আওড়ালাম। কেন? আমার তো বেশ ভালোই লাগছে। ইচ্ছে করছে সারা জীবন এইভাবেই থাকি। ধূসর ভাই তাজ্জব বনে তাকালেন, ভ্রু গুছিয়ে বললেন, থাপ্পড় খাবি? আমার সম্বিত ফিরল। নিজের কথা খেয়াল পড়তেই নির্বোধ বনে গেলাম। লজ্জায় হাঁসফাঁস করে যত্র উঠে দাঁড়ালাম। পরপর ধূসর ভাই উঠে পড়লেন। আমি ওনার দিকে চোখ তুলে দ্বিতীয়বার তাকানোর সাহস পেলাম না। কোনটায় মরি অবস্থা আমার। মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করলো দেয়ালে। কি বললাম এটা? ধূসর ভাই কি ছেঁচড়াই না ভাবলো আমার। ছি! একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটলে কি হতো?
অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো? হা করে তাকিয়ে আছিস কেন? আমার ধ্যান কেটে গেল, মেরুদণ্ড সোজা করে চোখ নামালাম। ধূসর ভাই আরেক দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলেন, বললেন, তোকে বলেছিলাম খেয়ে রুমে আসতে, না খেয়ে এলি কেন? ধূসর ভাই কথা খুব কম বলেন তা নয়, যতটুকু দরকার ততটুকু, কিন্তু একটু রাগলেই ওনার ভরাট কণ্ঠ আরো ভারী শোনায়। আর যা শুনলে আমার প্রাণ হয় ওষ্ঠাগত। এখন কি উত্তর দেব আমি? আপনার শোকে কাতর হয়ে খিদে মিটে গেছে বলে দেব? আরে না না, আরেকটা ছাত্রম হবে তো। তারপর আস্তে করে বললাম, খেতে ইচ্ছে করেনি। আমি তখনও ওনার দিকে তাকাইনি। উনি আবার গিয়ে বসলেন আগের জায়গায়, ডাকলেন, এখানে বস। না তাকিয়ে আস্তে ধীরে গিয়ে বসলাম ওনার ঠিক সামনে। ধূসর ভাই প্লেট হাতে ধরে কিছুক্ষণ থম মেরে থাকলেন, যেন ভাবলেন কিছু গভীর। আমার মন আনচান আনচান করছিল, উনি কি আমার খাইয়ে দিবেন? কিন্তু না, উনি তা করলেন না। উল্টো প্লেটটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, খেয়ে নে। আরো একবার ঝরঝরে কাচের ন্যায় আমার মনটা ভেঙে দিলেন উনি। বললাম, পরে খাবো। ধূসর ভাই চোখ পাকিয়ে বললেন, এক্ষুনি। আমার অল্প বিস্তর জেদটা টিকলো না আর। ধূসর ভাই হাত টেনে নিয়ে গ্লাস থেকে পানি ঢেলে ধুইয়ে দিলেন। উপায় না পেয়ে ভাত মেখে মুখে দিলাম। যদি খাইয়ে না দেবে তাহলে ঢং করে খাবার আনার মানে কি ছিল? আমি তীব্র অনীহা নিয়ে খাবার চিবোতে চিবোতে ওনার দিকে তাকালাম। যেই মাত্র চেয়েছি উনি চট করে দৃষ্টি ফেরালেন। আমি সতর্ক হলাম, উনি কি তাহলে আমাকেই দেখছিলেন এতক্ষণ? ধূসর ভাই পকেট থেকে ফোন বের করলেন, উঠে গিয়ে চেয়ারে বসলেন, আর আমি খেতে খেতে এক ধ্যানে চেয়ে থাকলাম ওনার মুখের দিকে। আমাদের পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিক ভাইকে গণনা করে। ফর্সা, গোলগাল, স্বাস্থ্য উন্নত, কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষটি হলেন ধূসর ভাই। ওনার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সবটা বনকারা। আমার কাছে ধূসর ভাই মানে আস্ত একটা ডেইরি মিল্ক। কথা বলে না, পাগলের সুখ মনে মনে, আমারও হয়েছে সেই রোগটা। ধূসর ভাই আমায় ধমকালেও আমার মনে হয় উনি আমাকে ভালোবেসে ধমক দিলেন। উফ, আমি আর বেশি দিন বাঁচবই না, এই নিষ্ঠুর ধূসরের প্রেমে শহীদ হব কনফার্ম। আমি খেয়ে দিয়ে প্লেট গুছিয়ে টেবিলে রাখলাম। খাওয়া শেষ। ধূসর ভাই না তাকিয়ে বললেন, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলেই খাবারটা এই অবধি এনেছিল, তাই বলে ভাবিস না আমি বলবো যে মেরে ভুল করেছি। তোর কাজ হলো সোজা কলেজে যাবি আর তেমন ভাবি বাসায় ফিরবি। মাথা উঁচু করে কোনো ছেলের দিকে তাকালেও আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বিউ। ওনার শান্ত অথচ কড়া কণ্ঠ আমার ভেতরটা ছেয়ে গেল তুলতুলে ভালো লাগায়। অথচ কপাল গুটিয়ে বললাম, আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেন না ধূসর ভাই। এতগুলো ভাই বোনের মধ্যে কি আমাকে খুঁজে পেলেন আপনি? মুখে কথাটা বলেও আমি খুব করে চাইলাম ধূসর ভাই একবার বলুক। হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি, আর কাউকে নয়। কিন্তু বরাবরের মতো আমাকে হতাশ করে দিয়ে উনি বললেন, কারণ তোর মতো বাকিরা বাদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। তাছাড়া উনি থামতেই আমি উৎসাহ নিয়ে বললাম, তাছাড়া? ধূসর ভাই তাকালেন, বললেন, চাচ্চু ঢাকার বাইরে আছে, উনি যতদিন না ফিরছেন তোদের দায়িত্ব আমার। ঢুকেছে মাথায়? ফাটা বেলুনের মতো হয়ে গেল আমার চেহারাটা। তবুও মাথা নাড়লাম, মানে সব বুঝেছি, কিন্তু অন্ধকার মুখটা কি আর লুকানো যায়? হঠাৎ ধূসর ভাই উঠে এলেন আবারও। অমনি আমার মনের মধ্যে বসন্তের কোকিল কুহু কুহু গান ধরলো। আমাকে জানালো, ধূসর ভাই তোকে চুমু খাবে না তো? সিনেমাতেও এমন অনেক হয়। বেহার মতো ভাবতেই লজ্জায় আড়ষ্ট আমি এইটুকুন হয়ে যাই, মাথা নামিয়ে নেই। কিন্তু না, ধূসর ভাই বিছানা ঘেঁষে দাঁড় করানো টেবিলের ড্রয়ার টেনে খুললেন। শব্দ পেয়ে চোখ তুললাম। এই ঘটনায় রীতিমতো নিজের কাছেই নিজেকে নির্বোধ প্রমাণ করে ভীষণ রকম আহত হলাম। ধূসর ভাই খুঁজে খুঁজে ওষুধের একটা পাতা বের করলেন, সেখানে থেকে একটা ট্যাবলেট বের করে আমার হাতে দিয়ে বললেন, খা। আমি দীর্ঘশ্বাস ফেললাম। প্রত্যেকবার ভাবি এক আর হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেয়া কাজ করেন, আমার আশা ভরসা সব ধূলিসাৎ হয়ে পড়তে যথেষ্ট তা। উনি গ্লাসে পানি ঢেলে হাতে দিলেন। আমি আর কোনো দ্বিরুক্তি না করে ওষুধ খেয়ে নেই। উনি বললেন, রাত অনেক হয়েছে, ঘুমো এবার, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। ঠিক তখনই আবার টনক নড়ল। এটা কি ব্যথার ওষুধ ছিল? মানে আমি এতক্ষণ ওনার ভাবনায় এতটাই মজে ছিলাম, খেয়ালও করিনি। এভাবে তো বিষ খাওয়ালেও বুঝবো না ব্যথার ওষুধ। এর মানে ধূসর ভাই আমি না বলতেই বুঝেছেন আমি তখন পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আমি আশ্চর্য বনে গেলাম, তাকালাম ওনার দিকে। ধূসর ভাই বেরিয়ে গেলেন ঘর থেকে। আমার সাদা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলকে উঠলো। কোথাও গিয়ে সেই পুরনো প্রত্যাশা নড়ে উঠলো ভেবে। আমি না বলতেই যেন উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটাও বুঝবেন। সেই রাতটা আমার ভালো কাটার কথা ছিল, অথচ কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট্ট একখানা
আশার আলো ঝলসে গেছে আমার রাতের ঘুম। ছটফট করতে করতে শেষ রাতে ঘুমিয়েছি আমি। উঠেছিও বেলা করে, ঠিক কলেজ যাওয়ার আগে আগে। কারণ এবারে নিয়ম আছে, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যাবে না। আর এই নিয়ম স্বয়ং আমার বাবা আমজাদ শিকদার তৈরি করেছেন। তিনি এই বাড়ির কর্তা, অথচ ওই মানুষটার সঙ্গে যেন ধূসর ভাইয়ের অবাধ প্রতিযোগিতা। আমরা প্রত্যেকে যেখানে আব্বুর ভয়ে তটস্থ থাকি, ধূসর ভাই সেখানে গা ভাসানো লোক। আব্বুর ধমক, চোখ রাঙানো সবকিছুতেই উনি ভ্রুক্ষেপহীন। আব্বুও যে খুব একটা ওনাকে পছন্দ করেন তা কিন্তু নয়। আমার বাবার সব থেকে পছন্দের কাজ হলো রাজনীতি, আর ধূসর ভাই এই রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক এই কারণে ওনাকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, ফেরানো গেল না। তবে একটা কথা সত্যি, ওনার এই নির্ভীক ভাবভঙ্গিটাই আমার মন ফুরত করে উড়িয়ে নিয়ে গেল। ভীষণ তাড়াহুড়ো করে তৈরি হয়ে আমি নিচে নামলাম। বাড়ির সবাই তখন নাস্তার টেবিল ঘিরে বসেছে। সবাই বলতে চাচিরা আর আমার ভাই বোনেরা, কারণ এই বাড়ির পুরুষরা নিজেদের অফিসের জন্য খুব সকালে বেরিয়ে যান। ঘুম থেকে নাস্তার টেবিলে আমি আজ অবধি দেখিনি তাদের। আমি সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। ধূসর ভাই আসবেন না খেতে? তখনই ধূসর ভাই এলেন। ঘুম ঘুম ভাব তখনও চেহারা লেপটে আছে। উফ, কি কিউট! ও, মনে হচ্ছে গালটা টিপে দিই একদম। ধূসর ভাইয়ের পাশের ফাঁকা চেহারাটা দেখি আমি দ্রুত এগোলাম ওখানেই বসবো ভেবে। অথচ আমাকে দেখা মাত্রই সাদিফ ভাই বললেন, পিউ, আয় এখানে বস। সাদিফ ভাই ওনার পাশের চেয়ার ইঙ্গিত করলেন আমায়। আমি অসহায় বনে ঘুরে গিয়ে বসলাম। বড় মানুষ, মুখের উপর তো না বলা যায় না। আমাকে দেখা মাত্রই ছোট মা বললেন। আমি পানির গ্লাসে চুমুক দিতে দিতে বললাম, কই কিছু না তো। সেজ মা বললেন, কিছু না হলে খেতে এলি না? কতজন ডাকলাম, কতবার উঠলি না। সাদিফ ভাইয়ের ছোট ভাই রাদিফ, সে দাঁত কেলিয়ে বলল, পিপি মনে হয় চাকা খেয়েছে। 10 বছরের অবধ বালকের মুখে কথাটা শুনে আমার সদ্য গেলা পানিটুকু বেরিয়ে এলো বাইরে। প্রত্যেকে অবাক চোখে তাকালো আমার দিকে। আমি খুক খুক করে কেসে উঠলাম। সেজমা মানে সাদিফ ভাই আর আম্মু ধমকে উঠলেন, চুপ কর, কোত্থেকে শিখেছিস এসব কথা? রাদীপ কাচুমাচু করে বলল, টিভিতে দেখছিলাম নায়িকার দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাদিফ ভাই রেগে বললেন, আজ থেকে তো টিভি দেখা বন্ধ। রাদীপ কিছু বলতে হাঁ করল। সেজমা পথিমধ্যেই বললেন, আর কোনো কথা না, প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী মুখ করে রাদীপ চুপ করে গেল। সে তখনও বোঝেনি এক ঘর মুরব্বীর সামনে কি কথা বলেছে। এদিকে আমি তাকিয়ে দেখছি সামনে বসা ধূসর ভাইয়ের দিকে। তিনি এক মনে খাচ্ছেন, একটা কথা অব্দি মুখ দিয়ে বের হচ্ছে না তার। মেজমা কখন থেকে জিজ্ঞেস করছেন, আর একটু ভাজি দেই, একটু জুস দেই। সে শুধু মাথা দোলাচ্ছে দুই দিকে। অথচ হঠাৎই আপু এসে বসলো চেয়ারে থমথমে মুখে। আম্মুকে বলল, আমাকে 1 কাপ চা দাও। আম্মু রান্নাঘর থেকে উত্তর পাঠালেন, সময় লাগবে, বস। আপু আর কিছু বলল না। ধূসর ভাইয়ের মা জিজ্ঞেস করলেন, শুধু চা খাবি কেন পুষ্প, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো নাই, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, আমাদের তো কিছু বলি শুনি। সামান্য ব্যাপার তো, তাই। তোর পড়াশোনা কি খবর পুষ্প? এই এতক্ষণে ধূসর ভাই মুখ খুললেন। আমার খুব রাগ লাগলো। এই যে আমি মানুষটা এত সময় ধরে বসে আছি ওনার সামনে, কই আমাকে তো কিছু জিজ্ঞেস করলেন না। পড়াশোনা তো আমিও করি, তাই না? হঠাৎ প্রশ্নে আপু ঘাবড়ে গেল একটু, তাও অল্প হেসে বলল, এই তো ভালো ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলি 4টায়, কোথাও গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ভাই আপুর দিকে তাকিয়ে করলেন না, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি আপুর উপর আসছে পড়লো। ভরকে গেল আপু, কি বলবে বুঝে না পাওয়ার মতো অবস্থা হলো তার। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না বোধহয়। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে এত স্যালাইনের দরকার পড়তো না। ধূসর ভাই টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে আপুর পিঠে দুম করে চর বসালেন আম্মু। মূলত ধূসর ভাইয়ের কথাগুলো শুনেই রান্নাঘরের সব কাজ ফেলে রেখে এসেছেন তিনি। হঠাৎ হামলায় আপু ব্যথায় মুচড়ে উঠল। আম্মু খেয়ে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস, আসুক তোর বাবা, ক্লাস শেষে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো বার করবে। মেজমা আপুকে আড়াল করে বললেন, থাক থাক আপা, ছোট্ট মানুষ। ব্যাপারগুলো আমাদের বাকি সবার মাথার উপর দিয়ে গেল। ছেলে আসামি বানিয়ে রেখে গেছে, তা আর মা উকিল হয়ে বাঁচাতে আসছে।
না, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে এইভাবে মিটমাট করিয়ে দেবেন। আপু ছলো ছলো চোখে মাথা নোয়ালো। আমার মায়া হলো ভারী। ধূসর ভাইটা এমন করে কেন? নিজে তো একটা পান্তা ভাত, বাকিটা কি একটুও ঘুরবে না? ঠিক এই কারণে ধূসর ভাইকে আমরা সবাই ভয় পাই। ওনার চোখ বাজ পাখির মতো, কখন কোন দিক থেকে কেউ জানে না। এই যে আপু ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেয়েছে, সেটাও উনি দেখে নিলেন। কই ছোট চাচু যে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, উনি তো দেখলেন না। খেয়ে দিয়ে উঠতে যাব, তখনই সাদিক ভাইয়া বলেন, পিউ দাঁড়া, আমি যাব। আপনার অফিস তো উল্টো দিকে ভাইয়া। সাদিক ভাইয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তাটায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দেব। আমি বিনা শর্তে রাজি হয়ে গেলাম। ভালোই হবে, গাড়িতে চড়তে ভালো লাগে না, এর চেয়ে সাদিক ভাইয়ার বাইকে করে যাব। পার্কিং লট থেকে সাদিক ভাই বাইক বের করে গেটে আনলেন, আমাকে বললেন উঠতে। আমি ওনার কাজ ছুঁয়ে উঠতে উঠতে বললাম, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক বেশি পছন্দ, আবার বাইকের চেয়ে রিক্সা। সাদিক ভাইয়া হাসলেন, বললেন না কিছু। আমার হঠাৎ চোখ পড়লো দোতলার দিকে। ধূসর ভাই বারান্দায় দাঁড়ানো, এদিকেই তাকিয়ে। সাদিক ভাইয়া বাইক চালু করলেন, আর আমি চেয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে থাকা ধূসর ভাইয়ের কটমটে চিবুক। ধূসর ভাই কি রাগ করলেন বা হিংসে? সারাটা কলেজ আমি রবিনকে তন্ন তন্ন করে খুঁজেছি, ক্লাসে তো পাইনি, এমনকি ফোনেও না। গতকাল ধরে লাগাতার ফোন দিয়েছি, অথচ ছেলেটা ধরেনি। সেই যে শেষবার পালাতে বললাম, তারপর আর না। ধূসর ভাই ওকে পেলেন কিনা, ওর সাথে দেখা হলো কিনা, কি বললেন, এসব জানার জন্য আমার ভেতরটা আকুপাকু করছিল। ধূসর ভাই ওকে পেলে আমি মিথ্যে বলেছি, অমন কেন বললেন? আমি জানি হতছাড়াটা ইচ্ছে করে আমার ফোনটা রিসিভ করছে না, হয়তো ভাবছে আমার ফোন থেকে ধূসর ভাই ওকে কল করছেন। সত্যি কি আজগুবি চিন্তা মানুষের। আমার অস্থির অস্থির মনটা খুব বেশিক্ষণ শান্ত থাকতে পারলো না। টিফিন পিরিয়ডে তামিমকে একা দেখেই ছুটতে গেলাম ওর কাছে। রবিনের কাছের বন্ধু ওই, গিয়ে জিজ্ঞেস করলাম, রবিন আসেনি কেন কলেজে? আমার অতর্কিত প্রশ্নে তামিম খানিক হতভম্ব হলো। কয়েকদিন যাবৎ সহ্য করতে না পারা ছেলেটার খোঁজ খবর নেওয়ার জন্য কেমন করে তাকালো, পরপর চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ওর খোঁজ করছিস? হ্যাঁ হ্যাঁ। তামিম ভ্রু নাচালো। ও ঠিক কিসের ইঙ্গিত দিল বুঝতে আমি রাম ধমক দিয়ে বললাম, এই চুপ কর, আসেনি কেন তাই বল। তামিম কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি, কাল বিকেল থেকেই তো লাপাত্তা। মাঠে ক্রিকেট টুর্নামেন্টের কথা ছিল, সেখানেও আসেনি। আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলাম, বললাম, ফোন এনেছিস তুই? এনেছি। আমি হাত পেতে বললাম, দে। তামিম পকেট হাতাতে হাতাতে বলল, রবিনকে ফোন করবি নাকি? আমি উত্তর দিলাম না। হাতে ফোন পাওয়া মাত্রই রবিনের নাম্বার খুঁজে ডায়াল করলাম। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ করলো। হ্যাঁ বল তামিম। এই তুই কোথায়? অনাকাঙ্ক্ষিত মেয়েলি স্বরে রবিন থমকালো হয়তো, একটু চুপ থেকে বলল, কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়। লুকোতে বলেছি বলে কি সত্যি ইঁদুরে করতে ঢুকেছিস নাকি তুই? চোটপাটের ধরনেই রবিন বুঝে ফেললো এটা আমি। সহজ হয়ে পড়লো। পরপরই উদ্বেগ নিয়ে বলল, লুকাবো না তো কি করব? তোমার ধূসর ভাইকে বিশ্বাস আছে নাকি? গতবার আমাদের এলাকার এক ছেলেকে মেরে আত্মহত্যা করে দিয়েছে। ও লোকের হাতে পড়লে ইচ্ছা নেই আমার। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশ্বাস কর কোনো দিন তোকে আমি দেওয়ার ভুল করতাম না। এখন তার খেসারত হিসাবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। আমার ভীষণ হাসি পেল। গত 15 দিন যাবৎ রবিন আমার পেছন ছুক করছিল। তুই সম্বোধনটা চট জলদি পাল্টে গিয়েছিল তুমিতে, আর আজ ধূসর ভাইয়ের ভয়ে জায়গার গরু জায়গায়। ঠোঁট চেপে হেসে বললাম, আছিস কোথায়? রবিন থমথমে কণ্ঠে জানালো, বগুড়া এসেছি নানার বাড়িতে। আমি চোখ কপালে তুলে বললাম, কি? একটু আগের আটকে রাখা হাসিটা প্রচন্ড শব্দে বেরিয়ে এলো। এবার চোখ পিট করলো, আগামাথা বুঝলো না কিছুই। কেন এত হাসছিস? আমি হাসতে হাসতে বললাম, এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ভিতর ডিম কোথাকার, থাক ওখানেই থাক, রাখছি আমি। রবিনার পাল্টা উত্তরের সুযোগই পেল না। আমি লাইন কেটে ফোন তামিমের হাতে দিতেই ও সন্দেহী কণ্ঠে বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? আমি প্রচন্ড অনীহা নিয়ে বললাম, তোর এই বন্ধু কি চলাচলের আদৌ যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং কারোর সাথে করবি বুঝলি?
লাইক ধূসর ভাই, এইসব আতিপাতি লোকের সঙ্গে নয়, ওকে? আমি চলে এলাম, আর পেছনে তামিম বেকুব বনে চেয়ে থাকলো। এই কথার মধ্যে ধূসর ভাই ঠিক কোত্থেকে এলেন হয়তো সেটাই বোঝেনি। টিফিনের পর আরো 2টো ক্লাস হয় আমাদের। প্রথম ক্লাস নেন কবিতা ম্যাম, 2 মাস হলে এসেছেন আমাদের কলেজে, ভালোই শেখান। এই যেমন এখন হোয়াইট বোর্ডে গ্রামার বোঝাচ্ছেন তিনি, সাথে সহজ করে বিশ্লেষণ করে দিচ্ছেন। অথচ আমার মনোযোগ ওই দিকে নেই। আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম। ওনার হাসি, কথা বলা, রাগানোর ধরন, রাগলে ফুলে ওঠা, ওনার সরু নাকের ডগা আর কুচকে ফেলা ঘন ভ্রু দুটো। আমার রাতের ঘুম তো হারাম করেছেই, সাথে কে নিয়েছে সমস্ত ধ্যান জ্ঞান। বোর্ডে ম্যামের লেখা একটা লাইনও খাতায় তুলিনি আমি, উল্টো ধূসর ভাই লিখে পুরো পাতা ভরিয়ে ফেললাম। আমার পরিষ্কার মনে আছে 3 বছর আগে ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ আমার। সেই যে এখন উকি ঝুঁকি দিয়ে ওনার উপর ক্রাশ খেলাম, তার পরপরই একটা উদ্ভব ভাবনা উকি দিল মনে। এমন সাদামাটা ভাবে কিছুতেই ওনার সামনে যাব না আমি। পেছন দিক থেকে ওভাবেই ছুট লাগিয়ে কক্ষে এলাম নিজের। তাড়াহুড়ো করে ঝুঁটি বাঁধা চুল খুলে দিলাম, কপালে টিপ পড়লাম, হাতে ডজন খানেক কাচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক মেখে ফের ছুটলাম বসার ঘরের উদ্দেশ্যে। ধূসর ভাই লম্বায় আমার কাছে পাহাড়ের সমান, ওনার কাছে আমাকে এইটুকুন মনে হবে ভেবে সুচালো হিল অবধি পড়েছিলাম পায়ে। সমস্ত আত্মীয় স্বজন ওনাকে ঘিরে বসেছিল। দেশের বাইরে কেমন কাটলো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না কেন, এরকম হাজারটা প্রশ্নের মধ্যেই সেজমা হঠাৎ আমাকে দেখেই বললেন, আরে পিউ, কোথায় ছিলিস তুই? আয় এদিকে আয়, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? ঠিক তখনই ধূসর ভাই ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমার মনে হলো দৃষ্টি নয়, যেন তলোয়ার নিক্ষেপ করলেন উনি, যেটা নিমিষে বক্ষ পিঞ্জর এফোর ওফোর করে দিয়ে চলে গেল, পাথর বানিয়ে রাখলো আমাকে। আম্মু বললেন, দাঁড়িয়ে আছিস কেন? চাচি ডাকলেন না? ওই দিকে আয়। আমি এদের কি করে বোঝাবো আমি দাঁড়িয়ে নেই? পা দুটোই চলছে না আসলে। কিভাবে চলবে? এই যে ধূসর ভাই এইভাবে চেয়ে রয়েছেন, এরপরেও আগাবো কার সাথে? আমি খুব কষ্টে পা বাড়লাম হাঁটতে। হিল পরার অভ্যেস একদমই ছিল না আমার, হিল জুতোও নেই, তাই পড়েছিও আপুরটা। দুপা হাঁটতে গিয়ে জুতো কাত হলো আমার, আর ধপাস করে আমি পড়ে গেলাম ফ্লোরে। এক ঘর মানুষের মধ্যে আমার ইজ্জতের দফা রফা করতে সেটুকুই যথেষ্ট ছিল। ঘর ভর্তি মানুষ হু হা করে হেসে উঠেছিল আমার অবস্থায়, আর আমি তো রাগে দুঃখে অপমানে ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েছিলাম। ওভাবেই ধূসর ভাইয়ের সাথে ঘটেছিল প্রথম আলাপ। এরপর 1000 বার ওনার সামনে আছাড় খেয়ে পড়েছি, কখনো ওনার রুমে, কখনো আমার রুমে, কখনো ওনার থেকে পালাতে গিয়ে, কখনো ওনার কাছে পৌঁছতে গিয়ে। আমি মানুষটাই এরকম আন্দাজহীন, আর এইসবের জন্য দায়ী ধূসর ভাই। মনটা তো নিলেনি, সাথে নিয়ে গেলেন আমার চিন্তা চেতনা। কি ফাজিল লোক! হাসছো কেন তুমি? আচমকা এমন কর্কশ ভাষা শুনে চমকে উঠলাম। ধূসর ভাইয়ের ধ্যান কেটে গেল। তটস্থ হয়ে আশেপাশে চেয়ে বুঝলাম পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে। ম্যাম তো রীতিমতো সরু চোখে দেখছেন আমায়। এতগুলো দৃষ্টিতে ভ্যাবাচাকা খেলাম আমি। ম্যাম রেগে বললেন, স্ট্যান্ড আপ। আমি কাঁচোমাচো হয়ে দাঁড়ালাম। ম্যাম এগিয়ে এলেন। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? আমি মাথা নিচু করে দুপায়ে তুললাম। বলতে বলতে দেখলাম ম্যাম আমার খাতা খুলে হাতে তুলছেন। আমার চল ঝুলে পড়লো, কলিজা লাফ দিল ভয়ে, ঠোঁট দুটি বিড়বিড় করলো। সর্বনাশ! ম্যাম পৃষ্ঠাভর্তি ধূসর ভাই লেখাটা দেখে কটপট করে তাকালেন, ক্ষেপে একাকার হয়ে বললেন, আউট! এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। আমি মুখ কালো করলাম, ঠোঁট উল্টে গুটি গুটি পায়ে ক্লাসের বাইরে চলে গেলাম। ম্যাম ভেতর থেকে উঁচু কণ্ঠে বললেন, কান ধরো। তৎক্ষণাৎ কান ধরে দাঁড়ালাম। ক্লাসের ভেতরের কতগুলো ছাগল আমাকে দেখে দাঁত কেলিয়ে হাসছে। ইচ্ছে তো করছিল ইট দিয়ে বাড়ি মেরে দাঁতগুলো ভেঙে দিয়ে একদম। তোরা কান ধরলে ছবি তুলে রাখবো, দেখিস। পুরো কলেজ দেখছে আমি কান ধরেছি, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর আমি একটু কান ধরতে পারবো না? 8 ঘন্টা পার হয়েছে আমি দাঁড়িয়ে আছি। ম্যাম ক্লাস নিচ্ছেন তো নিচ্ছেনই, ওরা কি দয়া মায়া নেই? এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আমার যে পা ব্যথা করছে, একটু বসতে বলেও তো পারেন, আমি না হয় বসে বসেই কান ধরতাম। হঠাৎ বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম। অসময়ে অপ্রত্যাশিত ধূসর ভাইকে দেখেই রীতিমতো ভরকে গেলাম। ধূসর ভাইয়ের তো বাইক নেই, কার বাইক এটা? উনি বাইক থেকে নামলেন। একা নন, সাথে আরেকটা ছেলে আছে। আচ্ছা, ধূসর ভাই এখানে এসেছেন কেন? আমার জন্যে? এই ভিত্তিহীন ভাবনাটাতেই আমার চেহারায় চকচকায়।
খুশিতে চোখ ছলছল করে ধূসর ভাই সিনেমার হিরোর মতো আমার টানে চলে এসেছেন ভেবেই আটখানা হয়ে পড়লাম আনন্দে। অকস্মাৎ মনে পড়লো আমি শাস্তি স্বরূপ কান ধরে দাঁড়িয়ে আছি। খুশি আনন্দ অমনি লেজ গুটিয়ে পালিয়ে গেল। যে লজ্জা এতক্ষণ পাইনি সেই লজ্জায় হাঁসফাঁস করে উঠলাম আমি। এখন প্রথমবার ধূসর ভাইয়ের উপস্থিতি আমার ভালো লাগলো না। আসার আর সময় পেল না উনি। এই অবস্থায় আমাকে দেখলে প্রেস্টিজ যা আছে সব শেষ। ধূসর ভাই আমাকে খেয়াল না করেই কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকলেন। আমি স্তম্ভের মতো দাঁড়িয়ে খুব করে চাইলাম উনি বের হওয়ার আগেই ম্যাম ডেকে পাঠাক, বসতে বলুক, বিধি বাম এমন কিছুই হলো না। বেশ কিছুক্ষণ পর ধূসর ভাই বের হলেন, সাথে কলেজের অধ্যক্ষ। আমি ভুলেও তাকালাম না ওইদিকে, উল্টো চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে রইলাম। ভীষণ রকম চাইলাম ধূসর ভাই যেন আমাকে না দেখে, কিন্তু হলো না। টের পেলাম কজোড়া পা আমার দিকে এগোচ্ছে। আস্তে ধীরে চোখ ওঠাতেই দেখলাম ধূসর ভাই স্যারকে নিয়ে আমার দিকে আসছেন। আমার সমস্ত চাওয়া পাওয়া ফুস করে উড়ে গেল, হাওয়ায় মিঠাইয়ের মতো চুপছে এলো। স্যার ঠিক সামনে এসে অবাক কণ্ঠে শুধলেন, কি ব্যাপার পিউ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি ভয়ে ভয়ে ধূসর ভাইয়ের দিকে তাকালাম। ওনার ভাবমূর্তি বোঝা গেল না, রেগে নাকি খুশি হয়ে দাঁড়ানো দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম আমি। স্যারকে দেখেই ম্যাম ক্লাসরুম থেকে এগিয়ে এলেন। কিছু হয়েছে স্যার? মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাম, কোনো সমস্যা? ম্যাম মুহূর্তে বিরক্ত হয়ে বললেন, পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে স্যার। আমি বোর্ডে যা লিখি নোট তো করেনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। আমার বুক হু হু করে উঠলো চিন্তায়, ভেতরে ভেতরে হা হতে লাগলো। হে আল্লাহ, স্যার বা ধূসর ভাই কেউ যেন প্রশ্ন না করেন আমি কি লিখেছি খাতায়। হলো, এবার আমার প্রার্থনা কবুল হলো। কেউ জিজ্ঞেস করলেন না, তবে স্যার নম্র কণ্ঠে আমায় বললেন, এরকমটা তোমার থেকে আশা করা যায় না পিউ, তুমি ব্রাইট স্টুডেন্ট, সে যদি এরকম করে বিষয়টা হতাশজনক। আমি চোখ নামিয়ে আস্তে করে বললাম, সরি স্যার। স্যার থেমে গেলেন না, এরপরেই আমার সব থেকে অপছন্দের আর বিদঘুটের লাইনটা ওড়ালেন, তুমি ধূসরের বোন, ধূসরের রেজাল্ট তো ব্রিলিয়ান্ট ছিল, তোমারও উচিত সেভাবে আগানো। দিল আমার মেজাজটাই খারাপ করে দিল এই ভদ্রলোক। মাথা নিচে রেখে আমার ভ্রু কুঁচকে এলো। ইচ্ছে করলো স্যারের কানের নিচে গিয়ে চেঁচিয়ে বলি, আমি ধূসর ভাইয়ের বোন নই, বুঝেছেন আপনি? স্যার একের পর এক উপদেশ দিচ্ছেন। আমাদের সব ভাই বোন এই কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, কারণ ভালো কলেজ আবার বাসারও কাছে। সেই অর্থে ধূসর ভাইও এই কলেজে প্রাক্তন স্টুডেন্ট। আমি চোখা চোখে একবার ধূসর ভাইয়ের দিকে তাকালাম। ঠিক তখনই উনি স্যারকে বললেন, আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানোই নয়, প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত। আমি হাঁ করে ওনার দিকে তাকালাম। শত্রু তো আমার ঘরেই রে ভাই, কোথায় আমি এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে দেখে উনি কষ্টে মরে যাবেন তা না। আমি এখন আসছি স্যার, কিন্তু আপনি আসবেন? ধূসর ভাইয়ের কথাটায় স্যার গলে গলে বললেন, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি নিজে এলে আমন্ত্রণ জানাতে আমি আসবো না। থ্যাংক ইউ। স্যারের সাথে হাত মিলিয়ে ধূসর ভাই চলে গেলেন। একবার পেছন ফিরে আমায় দেখলেন না অবধি। কি নির্দয় মানুষ! অভিমান হলো আমার। ছোট্ট হৃদয়খানা দুঃখের সাগরে ভেসে গেল। উনি আমার জন্য নয়, এসেছিলেন কোনো একটা প্রোগ্রামের জন্য স্যারকে নিমন্ত্রণ করতে। প্রতিবার কেন আমার মনটাই ওনার জন্য খান খান করে দেওয়ার জন্য পছন্দ হয়। উফ, আমি শক্ত হলাম, প্রতিজ্ঞা করলাম আজ থেকে ওনার জন্য পাগলামো করা বন্ধ। ম্যাম আমাকে ক্লাসে যেতে বললেন। হঠাৎই আমার প্রতিজ্ঞা ঘুরে গেল। যেতে যেতে ভাবলাম, এইটুকুতে কেন হার মানবো আমি? না না, ধূসর ভাই তো আর বোঝেন না আমি তাকে ভালোবাসি। বুঝলে কখনোই এরকম করতেন না। এই সামান্য কারণে প্রিয় ধূসর ভাইয়ের পিছু ছাড়বে না, নট পসিবল। একটু আগের মান অভিমান উড়িয়ে দিলাম বাতাসে। হাসি হাসি মুখ করে বেঞ্চে গিয়ে বসলাম। আমার বেস্ট ফ্রেন্ড তানহা এগিয়ে এলো। ম্যামের চোখ এড়িয়ে ফিস ফিস করে বলল, হাসছিস কেন পিউ? এভাবে কান ধরে দাঁড়িয়ে তোর লজ্জা করছে না? আমি অবাক হয়ে বললাম, নিজের কানেই তো ধরেছি, লজ্জা করবে কেন? তানহা তপ দেখিয়ে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল আমার মুখের দিকে। আমি ম্যামের দিক চোখ রেখেই বললাম, গ্রামার আমার চেহারা না, বোর্ডের দিকে তাকা। মেয়েটা ধাতস্থ হয়, হা হা করা মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে বোর্ডের দিকে ফিরে। আর আমি গালে হাত দিলাম, খুব করে ভাবতে বসলাম, কি করলে ধূসর ভাই বুঝবেন আমি ওনাকে ভালোবাসি। কলেজ কোচিং সব সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয় আমার। যেহেতু শীতের সময় বেলাটাও বেশ ছোট, সাদিক ভাই সন্ধ্যার পর পর বাড়ি ফিরেন। এই তো এক্ষুনি এসেই ধপ করে বসে পড়লেন সোফায়, যার অন্য মাথায় বসেছিলাম আমি। উনি ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিলেন পেছনে। আমি টেলিভিশনে মুভি দেখছিলাম, ইন্টারেস্টিং সিন চলছে, চোখ মুখ সিরিয়াস। তখনই সাদিক ভাই মাথায় টোকা দিয়ে বললেন, সারাক্ষণ শুধু টিভি দেখিস, এক গ্লাস পানি নিয়ে তো যা। আমি একটু বিরক্তই হয়েছি, তবে সাদিক ভাইয়ের শ্রান্ত মুখখানা দেখে মায়াও হলো।
উঠে গেলাম বিরক্তি না করে। গ্লাসে পানি এনে হাতে দিলাম। নেওয়ার সময় সাদিক ভাই তাকালেন, সাথে হাসলেন চমৎকার করে। আমিও মৃদু হাসলাম উত্তরে। সাদিক ভাইকে পানি দেওয়ার কাজটা নতুন নয়, এটা যেন আমারই। উনি অফিস থেকে ফিরেই আমার থেকে পানি চাইবেন, তাতে চোখের সামনে থাকি বা না থাকি। রুমে থাকলেও নাম ধরে ডেকে আনবেন নিচে, তারপর সুন্দর করে হেসে বলবেন, এক গ্লাস পানি নিয়ে আয়। তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক, এই নিয়ে প্রথম ভীষণ চোটপাট করেছি। এটা কি আমার চাকরি নাকি? তারপর ভাইয়া ঠিক করলেন প্রতিদিন প্রতি গ্লাস পানির জন্য 100 টাকা বরাদ্দ। এই চাকরি পাওয়ার জন্য আপু রাদিফ কম চেষ্টা করেনি, অথচ সাদিক ভাই যেন পণ করে বসেছেন উনি আমাকেই নিয়োগ করবেন, অন্য কাউকেই না। সাদিক ভাই পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবে চাকরি পেয়েছেন উনি, স্যালারিও আলহামদুলিল্লাহ। আর এতেই উনি হয়ে উঠেছেন আমাদের পরিবারের চোখের মণি। প্রথম বাবা কাকারা চাপ দিয়েছিলেন ব্যবসায় যুক্তিতে, কিন্তু না, সাদিক ভাই পেশন ছাড়বেন না। ধূসর ভাই অবশ্য সাদিক ভাইকে ছোট থেকে ভীষণ আদর করেন, পিঠাপিঠি তো মিলটাও বেশি। সাদিক ভাইকে নিয়ে আমার বাবা চাচাদের বেশ গদগদ ভাব, দিন রাত ওনার নাম জপলেও কম হবে হয়তো। সাদিক ভাই শান্ত ধীরস্থির হাসি খুশি ধরনের, অথচ ধূসর ভাই বাউন্ডলে বেপরোয়া অশান্ত গোছের। পরিবারের 2 ছেলে 2 রকম, আর এই নিয়ে বাকিদের যত চিন্তা, বিশেষ করে আমার বাবার আর ওনার বাবার। আমাদের চাচাতো ভাই বোন সবার মধ্যে সব থেকে ব্রিলিয়ান্ট বয় হচ্ছেন ধূসর ভাই। সে নিয়েই ওনাদের যত আহাজারি আর হাহাকার, কারণ মেধা কাজে লাগাচ্ছেন না ধূসর ভাই, এরকমটাই তাদের ধারণা। কিন্তু কি আর করার, ধূসর ভাই কথা শুনতে রাজি, কিন্তু রাজনীতি ছাড়তে নয়। ওনার সামনে দিনরাত রাজনীতি ছাড়ো বলে হেদিয়ে মরলেও লাভ হবে না, আমার মনে হয় এটা। অন্যদিকে মা চাচিদের আদরের দুলাল হচ্ছেন ধূসর ভাই। সেজমা তো মাঝে মধ্যে ভুলেই যান ওনার আপন ছেলে কোনটা। 2 ভাই খেতে বসবে, কিন্তু সেজমা খাতির যত্নে ভরিয়ে দেবেন ওনাকে। সাদিক ভাই চটপটে ভঙ্গিতে গ্লাস ফাঁকা করলেন, লম্বা করে শ্বাস ফেলে আমার দিকে এগিয়ে দিলেন। আমি কপাল গুটিয়ে বললাম, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিক ভাইয়া। প্রথমবার আমার থেকে ধারণাতীত কিছু শুনে ভাইয়া অবাক হলেন। কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি মুভির কত কিছু মিস করি, একটা ভাবি থাকলে এটা আর হবে না তো। ফ্রিতে খাওয়াস, স্যালারি দেই না? আমার কথা আটকে গেল। আসলেই তো, আমিও কোনোভাবে সাদিক ভাইয়ের বেতনভুক্ত কর্মচারী। সাদিক ভাই উঠে দাঁড়ালেন রুমে যাবেন বলে, তবে যাওয়ার আগে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, এই রহস্য একদিন বুঝবি পিউ, আর একটু বড় হ, তারপর বলবো। ভাইয়া চলে গেলেন। আমি কৌতূহলী হয়ে চেয়ে রইলাম সেই দিকে। 18তে পা দেব, আর কত বড় হব? আর কি এমন কথা যা তখন বলবেন, এখন না? ধূসর ভাইকে সকালে নাস্তা টেবিল ছাড়া পাওয়া যায় না, উনি খুব কম খেতে বসেন সবার সাথে। দুপুরে তো আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, রাতে উনি ফেরেন খাওয়া দাওয়ার পর। অবশ্য তা এই কদিন যাবৎ, কারণ ওনাদের দলের মেয়র নির্বাচন সামনে, সে নিয়ে ছুটোছুটি করছেন। আজ শুক্রবার, একমাত্র সাদিক ভাই ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর ভাই এই দিনেও বাড়ি থাকেন না। উনি খুব চেষ্টা করেন যাতে আব্বু চাচু এদের সামনে না পড়তে হয়। পড়লেও তাদের এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে। এবার এসব ছাড়ো, এসব শুনে শুনে আমার নিজেরই কান পচে গেছে। সেখানে ধূসর ভাইয়ের না জানি কত খারাপ অবস্থা। আজ সকালে আমি আগে এসে চেয়ারে বসেছি, যত্ন করে পাশের চেয়ারটা খালি রেখেছি। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাদীপ বাদরটা খুব চেষ্টা করলো, অথচ আমি কিছুতেই ওকে বসতে দিলাম না। বয়সে ওর থেকে 8 বছর বড় হলেও সমান তালে বাচ্চামো করলাম আমি। আম্মু ধমকালেন, আপু চোখ পাকালো, কিন্তু আমার অটল সিদ্ধান্ত বদল হলো না। এটা ধূসর ভাইয়ের জন্য, উনি বসবেন আর আমি খাওয়ার সাথে সাথে একটু একটু করে আর চোখে তাকাবো। এই অনুভূতি কি কাউকে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আমাকে আহত করে দিয়ে সাদিক ভাইয়া ধুম করে বসে পড়লেন। আমি বারণও করতে পারলাম না। এই মানুষটাকে নিয়ে আর পারি না, কতগুলো চেয়ার ফাঁকায় এখানেই বসতে হলো। আমার মন খারাপ হলেও একটু শব্দ করতে পারিনি। উপর থেকে আপু কপালে ভাঁজ ফেলে বললেন, তুই কি এতক্ষণ সাদিক ভাইয়ার জন্য চেয়ার ধরে রেখেছিস? আমি 2 দিকে মাথা দোলাতে গিয়ে খেয়াল করলাম সাদিক ভাই আমার দিকে তাকিয়ে। তৎক্ষণাৎ উপর নিচে দুলিয়ে বোঝালাম, হ্যাঁ। সাদিক ভাই মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিলেন, আর আমি বসে রইলাম থমথমে চেহারায়। আম্মু পরোটা সেকে প্লেট ভরে নিয়ে এলেন। ছোট মা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করেছিলেন। ওনার পাশে চেয়ারে 2 পা উঠিয়ে বসে রিক্ত আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, বয়স মাত্র 8 হলেও পাকা মতো এগিয়ে। চাচি এখনো খাইয়ে দেন ওকে, মাঝে মাঝে আমরাও দেই। সেজমা আম্মুকে বললেন, আপা
তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। আম্মু ঘাড় নাড়লেও বসলেন না, একই রকম কাজে ব্যস্ত রইলেন। বাড়ির বড় বউ হওয়ায় ওনার কাঁধে দায়িত্বের ভীষণ চাপ। এমনটা নয় যে কেউ চাপিয়ে দিয়েছে, আম্মু আসলেই এরকম, কাজ ছাড়া দুদণ্ড বসে থাকতে পারে না। আম্মু পুরো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন, এ কি, ধূসর এখানে আসেনি? রান্নাঘর থেকে মেজমা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমোচ্ছে মনে হয়। আম্মু আপুকে বললেন, এই যা তো, তোর ধূসর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। আমি চকিতে তাকালাম, তড়িঘড়ি করে বললাম, আপু থাক, আমি যাচ্ছি। অনুমতির তোয়াক্কা করলাম না, কেউ কিছু বলার আগে ছুট লাগালাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছোট মা সাবধান করলেন, কে শোনে কার কথা। আমি এক দৌড়ে ধূসর ভাইয়ের ঘরে ঢুকে গেছি। ওনার ঘরের দরজা চাপানো ছিল। আমার জোরালো ধাক্কায় দেয়ালের সঙ্গে লেগে বিকট এক শব্দ হলো, আর আমি থমকে দাঁড়ালাম, ভরকে গেলাম। চকিতে বিছানার দিকে তাকালাম, না, ধূসর ভাই জেগে যায়নি। মুখ ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পিলপিল পায়ে এগিয়ে এলাম ওনার দিকে। ধূসর ভাই উপর হয়ে ঘুমোচ্ছেন, ভারী নিঃশ্বাস পড়ছে ওনার। কোমর অবধি টানা কম্বলে ওনার উদম শ্যামলা পিঠ উন্মুক্ত। এই শীতে কে খালি গায়ে শোয়? আমি তো পারলে আরো 10টা ব্ল্যাঙ্কেট গায়ে পড়তাম। আমি আস্তে ধীরে গিয়ে ওনার মাথার কাছে বসে পড়লাম। না, বিছানায় নয়, ফ্লোরে হাঁটু ভেঙে বসেছি। তারপর গালে হাত দিয়ে নিপুণ অভিনিবেশে দেখতে শুরু করলাম আমার ধূসর ভাইকে। ইস, কি নয়নাভিরাম মুখশ্রী ওনার! কেন সবাই সাদিক ভাইকে সুন্দর বলে? ওরা কি আমার চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন পৃথিবীর সব থেকে শোভিত পুরুষ লাগছে ওনাকেই। আমি হাত দিয়ে ওনার মাথার চুল এলোমেলো করে দিলাম, ওনার চাপ দাড়ি ভর্তি গালটা টেনে দিলাম। পরপর মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলাম, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর ভাই একটু নড়ে উঠলেন, উপর থেকে সোজা হয়ে শুনলেন, চোখ না খুলে ঘুমো ঘুমো কণ্ঠে আওড়ালেন, পরে। আমি মিটি মিটি হেসে ওনার পাশ ঘেসে বসলাম, কানের কাছে মুখ নিয়ে বললাম, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এইভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না আপনি? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেবো আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো। ও শুনছো, তোমার চা এনেছি, উঠবে না? ঘুমের জবু থবু ধূসর ভাই জবাব দিলেন না। ওনার এত গভীর ঘুম দেখে দারুণ এক দুষ্টুমি চেপে বসলো আমার। ডান হাতের তর্জনী ওনার কপালে ঠেকালাম, তারপর ওনার নাক ছুঁয়ে ধীরে ধীরে সোজা টেনে নামাতে শুরু করলাম। যেই মাত্র আঙুলটা ওনার ঠোঁট বরাবর এনেছি, অমনি খপ করে ধরে ফেলেন ধূসর ভাই। আমি আটকে উঠলাম, তাকালাম ওনার দিকে। ধূসর ভাই চোখ মেললেন, তখনই আমার ভেতরটা চেঁচিয়ে বলল, আব তেরা ক্যা হোগা পিও। তুই? এই সামান্য 2 শব্দের বাক্যটা ধূসর ভাই এমন ধমকে শুধালেন, আর একটু হলে প্রাণ পাখিটা উড়ে যাচ্ছিল প্রায়। গত 3 বছর ধরে ধূসর ভাইয়ের রাম ধমক খেয়ে পড়ে বেঁচে আছি আমি এখানে। হিসেব মতো এই আমার কাছে ডাল ভাত হওয়ার কথা, অথচ প্রতিটা বার আমি ভয়ে আড়ষ্ট হই, লাফিয়ে উঠি শঙ্কায়। এই যেমন এখন হলো। ওনার মুঠোয় থাকা আমার আঙুলটাও থরথরিয়ে কেঁপে জানান দিল আমি ডেঞ্জার জোনে বসে আছি, বাঁচতে হলে পালানো ফরজ। ধূসর ভাই রেগে গেছেন, এই তো ওনার চিকন নাক ফুলছে। শুয়ে থেকে উনি আমায় বুকে ঝোঁকে আরাম বোধ করছেন না, হয়তো উঠে বসতে চাইলেন, কিন্তু আমি কি অত বোকা? যেই মাত্র আঙুলটা শিথিল করে ধরেছেন, অমনি সুযোগটা লুফে নিলাম আমি। তাৎক্ষণিক ত্রস্ত পায়ে ভো দৌড় লাগালাম। পেছন থেকে ধূসর ভাই চেঁচিয়ে সাবধান করলেন, দাঁড়া পিউ, পালাবি না বলছি। আমি কথা শুনে মেনে নেয়ার পাত্রী নই। ধূসর ভাই আমার হাতে পেলে খবর করে ছাড়বেন এই চিন্তা করে দাঁড়িয়ে থাকার মতো বেকুব পিও নয়। হ্যাঁ, এখানে থাকলে উনি যে খুব সমাদর করবেন তা তো আর না। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিলাম, তেমনই ছুটে নিচে নামতেই দেখি আম্মু আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোন দিন পরে হাত পা ভাঙবে। আমি একেবারে টেবিলের কাছে এসে বসলাম, ব্রেক কষলাম, ত্রস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিলাম। ঘন শ্বাস নিতে দেখে সাদিক ভাই ভ্রু কুঁচকে বললেন, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করেছিল নাকি? আপু তাল মিলিয়ে বললেন, ওর তো কাজই একটা, ধূসর ভাইয়ের ঝাড়ি খাওয়া। সবাই হু হা করে হেসে উঠল, এতে যেন ভারী মজার কিছু শুনলো। ছোট মা বললেন, আমার মুখটা শুকিয়ে এলো, ছোট ঠোঁট উল্টে ফেললাম কষ্টে। এরা আমার খারাপ সময় কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে আমার সাথে কথা বলবেন।
তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে তখনই আমি দেখব। মেজমা আমার অন্ধকার মুখ দেখে এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওই রকমই, তুইও কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? এটাও কোনো কথা হলো? উনি অমন বলে আমি ওনার কাছে যাব না? আমার প্রেম এত ঠুনকো নাকি মেজমা? সামান্য কারণে তোমার ছেলের সঙ্গ ত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পালাতে চাইবে, আর এই ঝুঁকি পিও নেবে? কদাপি না। সাদিক ভাই মোলায়েম কণ্ঠে বললেন, আয় খেয়ে নে, মুখ কালো করে থেকে কি লাভ হবে? আমি লম্বা শ্বাস ফেলে ফের সাদিক ভাইয়ের পাশে গিয়ে বসলাম। আমার খালি প্লেটে উনি যত্ন নিয়ে পরোটা ভাজি তুলে দিলেন। তারও অনেক পরে ধূসর ভাই ঘর থেকে বের হলেন, একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামলেন। আমি মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালাম কেবল। অমনি ফিটফাট ধূসর ভাইকে দেখেই খাবার গলায় আটকে গেল। মুখটাকে হা করে চেয়ে রইলাম আমি ওনার দিকে। নেভি ব্লু শার্ট পরে হাতা গোটাতে গোটাতে নামছেন উনি। আমার মুখে অনেকবার শুনেছি নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য, ওদের ভালো মানায়, কিন্তু না, ধূসর ভাইকে দেখে মনে হলো আম্মু সম্পূর্ণ ভুল। ধূসর ভাইকে তো ফাটাফাটি লাগছে, একেবারে আমার স্বপ্নের রাজপুত্রের আপডেট ভার্সন। সাদিক ভাইয়ের খাওয়া শেষ, তিনি হাত ধুতে উঠে গেলেন। ধূসর ভাই চেয়ার ফাঁকা দেখে আমার পাশেই এসে বসলেন। অমনি শুরু হলো আমার বুকে ধুকপুক ধুকপুক শব্দ। ওনার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া পারফিউমের ঘ্রাণে আমার নাসারন্ধ্রের উথাল পাথাল শুরু হলো। খুশিতে ডগমগ হওয়ার আগেই মাথায় এলো একটু আগের কথা। চট করে অভিব্যক্তি বদলে গেল আমার। সকাল থেকে ধূসর ভাইকে পাশে বসানোর জন্য মরিয়া আমি, আর এখন যেন কিছুতেই ওনাকে পাশে মেনে নিতে পারলাম না। একটু আগে যা করেছি নির্ঘাত আমার খবর আছে। আতঙ্কের কাছে আমার প্রেমানুভূতি ফিকে হয়ে গেল। চোরের মতো মুখ করে খাচ্ছিলাম আমি। ধূসর ভাইকে দেখে পরিবারের 4 নারী সদস্যই আগ্রহী হয়ে পড়লেন, কি খাবে কি নেবে এই নিয়ে হল্লাহলি লাগালেন। হঠাৎই ধূসর ভাই আম্মুকে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।